সময় দীর্ঘায়িত হয়। সেদিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তু বারান্দায় আমজাদ সাহেব হরহর করে বমি করে ফেলেছিলেন। খাওয়া নেই সারাদিন। বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো। দুবার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুইয়ে দেওয়া হলো। তখন রাত 3:30টার মতো বাজে। উনি চোখের ঝাপসা দেখছিল। চোখের সামনে দুনিয়া ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠলেন। চোখের মণি হলদব লালচে হয়ে উঠল। প্রেশারের ওষুধ খাওয়ানোর পরে রাতের বেকায়দায় সময়ে কোনো রকম উন্নতি দেখা গেল না শরীরে। আন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরে গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠল। অন্তু এবং রাবেয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠছিল। অন্তু আন্দাজ করলো ব্লাড প্রেশার 180-120 পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না। সকাল 6টায় যখন ওনাকে হসপিটালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরে যেসব উপসর্গ দেখা পাচ্ছিল, অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিল। চোখে দেখছিল না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠছিলেন। অন্তু অনিয়ন্ত্রিতভাবে অন্তু ডুকরে ওঠে তখন। খানিক বাদে বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধহয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার ছুটে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের। কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাওয়ার সময় শুধু এতটুকু বলে গেলেন, রোগী উচ্চ রক্তচাপে অনিয়ন্ত্রণে গড় সেম হিট। অন্তু চুপচাপ বসে রইল বেডের উপর। এখন বড় ডাক্তার নেই। হাসপাতালে বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো আন্তিকে জিজ্ঞেস করলো, ওরা কি বলছে? কি বোঝাতে চেয়েছে? আব্বু ব্রেন স্ট্রোক হয়েছে? কি বলতে চাচ্ছে রে ওরা? আন্তিক জবাব দেয় না। চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তু। থরথরিয়ে কাঁপছে অন্তুর দেহ। চোখ দুটো অশান্ত চঞ্চল, কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের উপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালো রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তা অনিয়ন্ত্রিত যাবার ফলে। আপাতত ওনাকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। ডাক্তার কি বুঝছেন বলছেন না কিছু। বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের উপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। 8 ঘন্টা হয়নি, ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ। জয় গায়ে কম্বল মাথায় তুলে তার উপর বালিশ তুলে কান ঢাকে। কাচের দরজায় যে ধাক্কাধাক্কি চলছে ভেঙে যেতে পারে আর কিছুক্ষণ এমন চললে। হামজা আবারও কর্কশ স্বরে ডেকে উঠল, জয়, এই শুয়োরের বাচ্চা, উঠবি তুই? ওর হারামজাদা। মাথাটা খণ্ডবিখণ্ড হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকে বলল, আরমিনের বাপ হাসপাতালে, যা ওখানে দ্রুত বের হ। জয় ভুরু কুচকে হাই তুলে বলল, শালির বাপের আবার কি হইল দুম করে? ডায়রিয়া না কলেরা? দুম করে হয়নি। তোকে ধরে বলি দিল গায়ে আগুন নিভবে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছে। এর দায় আমার রেপুটেশনের উপর এসে পড়লে তোকে জীবিত দাফনাবো আমি। আমার জন্য হয়েছে নাকি? সেদিন পলাশ মারছে সেজন্য অসুস্থ হতে পারে। আর আমি ওইখানে যাই কি করব? ওই শালির মেয়ে এমনি সহ্য করতে পারে না আমারে। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হয়ে আয়। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি। আশেপাশে থাকবি ওদের। যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করছিস তার মাসুল হিসাবে, অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে যা। জয় বিরক্ত হয়ে ঝাড়ি মারল। আমার ঘুমের মাথা ভেঙে আসতেছে। ধনের অসুখ হয়েছে এক ঠাপ দিয়া। হামজা নরম হলো, যা। মাঝে মধ্যে স্যাক্রিফাইস করা স্বাস্থ্যের জন্য ভালো আর রেপুটেশনের জন্য। ফিরে এসে ঘুম দিবি। ভাই, আমি না তোমারে বুঝি না। মাঝে মাঝে মন চায় মাথার খুলিটা উড়াই দিই। জয় দাঁত খিচে উঠে, আমিও বুঝি না তোমাকে। তুই বোঝার চেষ্টা করিস না। আমি পরে যাব। পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে।
তা দেখতে যেতে হবে। তুই যা এখন, আমি পরে আসতেছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা। আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিব আমি। জয় ধরেকে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকে ব্রাশে টুথব্রাশ লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় জানে ওখানে, জানা জামাই। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না, তবে আশা থাকবে রাজনৈতিক কাজে বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে একবারে ধৈর্য টান লাগলে এক আছাড়ে তোর রুহুটা বের করে নিতেও হাত কাঁপবে না জানিস তুই। তাই পাপও সেই অবধি করবি যে অবধি আমার ধৈর্যচ্যুত না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে এসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছু করি নাই বাল, ভালো মানুষ বলে যে পারে দোষ দিয়ে যায়। তোমার তো খালি অভিযোগ আমার উপর, যাই করি সহ্য হয় না। জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলি। এগিয়ে আয় এদিকে আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিব্বা ছাড়ার ইচ্ছে তোমার হয়েছে? আমি কেন আগায় আসবো, তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে, টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুছে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে ওঠে, ও দয়াল, জান নিবা নাও, দম কেন বাহির হইয়া যায়। চোখ লাল হয়ে আসে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না, তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যানের রুম থেকে বের হয়ে ওয়ার্ডে আনার পর আমজা সাহেবের একপাশে পুরোপুরি অবশ হয়ে গেল। ওনাকে পাজাকোলা করে মাদুরে শোয়ানো হলো। পড়ে রইল ওভারে, অপলক তাকিয়েছে তার চোখ দুটো অন্তুর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। অন্তুর থেকে চোখ ফিরিয়ে রাবের দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলেন, কাঁদতে কাঁদতে তা চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়েও ঠোঁট বেঁকে আসে আমজা সাহেব। অন্তু ছটপটিয়ে উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখতে নেই, অন্তু পারছে না। যে মানুষটার ভরাট কণ্ঠস্বর, স্পষ্ট ভাষার বলা দামি কথা আর ধমক শুনে অভ্যস্ত অন্তু, সে মানুষটা অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যায় না। অন্তুর চোখ বাধা মানে না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না। সে তাকে এই পরিস্থিতির সামনে, এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়, তার জন্য অন্তু কাঁদবে না। রাবেয়া ওনার মুখের কাছে কান এগিয়ে নিয়ে গেলেন। অস্ফুট কণ্ঠে একপাশে ধরনের স্বরে শোনা যায়, আমায় তুমি ক্ষমা করো রাবেয়া, তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে। আমায় বাঁধিয়ে রেখো তুমি, মাপ করে দিও না আমায়। অন্তুকে দেখে রেখো। আর অনেক কিছু বলার ছিল, পারলেন না বোধহয়। রাবেয়া ওনার হাতের উপর কপাল ঠেকে হাউমাউ করে কেঁদে উঠলেন। অন্তু বসে আব্বু শিউরে, তুমি কিসের ক্ষমা চাইছো? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে, আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না আব্বু। আচ্ছা কী ভেবে এসব বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার, এখনই রিপোর্ট আসেনি, চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলেছিল অন্তু। আন্তিকের চোখের পানি চিকচিক করে ওঠে। আজ কত বছর পর সে এই দেবতাতুল্য মানুষটির সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে এই কদিন সুযোগ বা সাহস হয়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইল আমজা সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। আন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো রক্তলাল হয়ে ওঠে, অশ্রু জমে। আমজা সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দা যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। আন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারলেন না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেওয়া স্বীকার করে, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা পাওয়া ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদলো ছেলেটা, ক্ষমা চাইলো, কত কথা বললো, সব দুজনের চোখের ভাষায় সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাঘহীনতা জমে জমে যে শক্ত দেওয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টির বিনিময়ে। আন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে, অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্য নয়। অন্তুই ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার কাছে। হাতটা চেপে ধরে অঝরে কাঁদলেন
অন্তু। আমজাদ সাহেব চোখে ছলছল করে তবে পানি গড়ে না। অন্তু ডেকে ওঠে, আব্বু তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ এটা বোঝাচ্ছ? তুমি পাষাণ্ড জানতাম, তবে এত পাষাণ্ড? আব্বু তুমি? আব্বু আমি কি করে করব একা? আব্বু ও আব্বু, আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখো না। আমি জানি কিচ্ছু হবে না তোমার, সব মিছে মিছে ভয়। অন্তু ভয় পায় না বুঝলে। অন্তু থামে, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না। আমি যেতেই দেব না তোমাকে, মগের মূল্য নাকি? তুমি বললে আর চলে গেলে, আমায় কি মনে হয় তোমার? যেতে দেবো আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলে যাও, আমায় নিয়ে যাও। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মরণি, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু, পৃথিবীর সব বাপেরা কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই, তুমি চুপ করে থেকো না। তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো না, সব বাবা এমন হয়? শুধু তুমি এমন নিষ্ঠুর পাষাণ মায়াহীন কঠিন স্বার্থপর বাপ বলো। আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাঁদছো কেন? তুমি কি বলছো? চলে যাচ্ছ তাই বলছো? কথা বলো, কথা বলো। টপ টপ করে পানি পড়ে গেল অন্তুর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়, এক একটা করে অভিযোগে প্রশ্ন করে। শোনো আব্বু, আমার একটা কথা রাখো, রাখবে? আব্বু রাখবে? আমি, চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছো? আমি তোমার সাথে যাব, তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই, তুমি পারবে চলে যেতে আমায় ফেলে? কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের উজুটা তোমার সাথে করি, তখন তোমার জন্য লাগবে আমায়। ঘুম থেকে উঠতে দেরি হলে দরজা এসে ধাক্কা ধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমায়। কোথায় পাবো বলো, জবাব দাও। আমাকে নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাকে লাগে আমার, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না। কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্ট খাবারের সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না। কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কথা বলছেন না। অন্তু অধৈর্য হয়ে এলো। ইসরে, কিচ্ছু কি বলবে না তুমি? শোনো, আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেওয়া যায় কি না। ও, আমি একা রাস্তা পার হতে পারি না? আমার রাস্তা পার হওয়া শেখাতে হবে, নয়তো তুমি যেতে পারবে না। এত সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? শোনো আব্বু, রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই না আমি। পড়তে পড়তে তোমার ধমকানোটা কানে না এলে উঠতে মন যায় না আমার। আম্মার কথা কানে লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে? সেই জবাব দাও। বেশি রাত জেগে পড়লে কে আমার রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে ধমক দিবে, দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে খা। একটু হাঁটতে যাবি? চল, বাড়ির সামনে 2 পাক মেরে আসি দুজনে। কে বলবে এই ব্যবস্থা আগে করো তুমি? আমায় কে ডেকে বলবে মশারিটা টাঙিয়ে দে তো অন্তু, আজ মশা খুব। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার পদে পদে সমস্যা, তোমাকে ছাড়া একটা দিন কাটাতে পারবো না। দেখলে তো কাল তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে? আমজা সাহেব চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে। অন্তু চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে, আব্বু বুঝলে, আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না জানি, কারণ তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে উঠে অন্তু। তুমি একটাও কথা বলছো না আব্বু। কী করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না? আমি সহ্য করতে পারছি না আব্বু। তুমি জবাব দিচ্ছ না কেন? আমার কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো, আমি সইতে পারছি না। কি করবো বলো তুমি? বুকের মাঝখানে আঙ্গুল গেড়ে বলল অন্তু। এই যে এইখানে কেমন যে লাগছে, তুমি বুঝলে? ঠিক কথা বলতে তুমি টের পাচ্ছ? তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশেপাশে লোকজন থমকে যায়। কারো কারো চোখে ছলকে পানি নেমেছে। আমজা সাহেবের চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা পানি সরু হয়ে গড়িয়ে পড়ল।
অন্তু তার সযত্নে মুছে দিয়ে বলছো, কাঁদছো কেন তুমি? কিচ্ছু হয়নি তোমার। আচ্ছা, আমি আর কাঁদছি না, তুমি কাঁদবে না কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওইভাবে আমজাদ সাহেবকে ঝাঁকালেন। আব্বু! অন্তু ঝেড়ে উঠলেন। চিৎকার করে না, ডাক্তার ডাকে, নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে আন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে। পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। আন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে এসে রিপোর্ট হাতে নার্স বুলায়। মহিলা ডাক্তার তা দেখে চোখ বুলায়। হেমোরেজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনীগাত্র বিদীর্ণ হয়ে মস্তিষ্ক রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তা জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোকে দেখা যায় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাবার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট দেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের উপর পড়ে আছে আমজাদ সাহেবের মৃতদেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কান দিয়ে বোধহয় বেরোবে বোধহয় রক্ত। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তাররা। যেদিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অন্তু চুপ করে রইল হাসপাতালের নোংরা মেঝের উপর। জ্বলন্ত আগুনে পানি ঢালার পর নিভে আগুন যেমন দপ করে নিভে যায়, ওভাবে নিভে গেছে অন্তুটা। এক দৃষ্টিতে চেয়ে আছে অন্তু ওই দূরে পড়ে থাকা লম্বাটে দেহাবয়ব দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটা। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখেন। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মারতে আসছে। ওভাবে হাজির করার কাদার কিছু তো নেই। বাপ কি আর মানুষের মরে না? জাভেদ আমির মরেনি? জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামির কি আছে? বারবার চোখের সামনে অন্তুর কান্না জড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে দু চারটে গালি বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধ শক্তি তার মাঝে নেই। সে স্বাধীন চেতা মানুষ। আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টে খারাপ মানুষকে নিজের কাছ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। তার খারাপ কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়া তার রোগ নয়, তার সত্তাগত বৈশিষ্ট্য। আধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে মারল। বিকেল ৩টায় আমজাদ সাহেব শেষ দুপুরে শেষ গোসল হচ্ছিল। জয় চুপচাপ দাঁড়িয়েছিল ভিটির উপর। অনেক লোক জড়ো হয়েছে মুদ্রাবাড়িতে। তারা কটূক্তি করতে ভুলছে না। গতকালের তাজা ঘটনা পড়লে চাপা পড়বে কেন? মেয়ের চরিত্রের দোষের ভাগ বাপেরও হয়। বসার ঘরে মেঝেতে খুঁটির সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে আছে অন্তু। উঠোনের উপর ত্রিপল টাঙিয়ে ভেতরে তার আব্বুর শেষ গোসল হচ্ছে। সে চুপচাপ বসে দেখছে। কান্না পাচ্ছে তার। আব্বুর সাথে যেতে খুব ইচ্ছে করছে, অবশ্য সে যাবে, কেউ ঠেকাতে পারবে না তাকে। জয় তাকিয়ে দেখছিল অন্তুকে। দুটো ছেলে এগিয়ে গেল, সালাম দিল। জয় খেয়াল করলো না। দুজনে কিছুক্ষণ অপেক্ষা করে জবাব না পেয়ে ডাকলো, জয় ভাইয়া। জয় আনমনার মতো বলল, হুম। দৃষ্টি তখন অন্তুর দিকে। রাগ হচ্ছে তার। মনে মনে ঠাস করে অভ্যাসগত দুটো গালি দিল। মানুষ বাপ মরলে কাঁদে, শালি সেটাও করছে না। মানে হাগল পাগলের বিয়ে করাই দিছে আমার সাথে। তোর বাপ মরছে, তুই কাঁদবি, চিল্লাই কাঁদবি। তা না করে এমনভাবে বসে থাকার কারণ কি? কখন জানি ফিট খাইয়ে পড়ে থাকবি। কাঁদলে একটু হালকা লাগে। জয়ের ইচ্ছে করলো এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মারতে। কাঁদ, জোরে জোরে কাঁদ। চুপচাপ আছিস? বেশি চাপ পড়তেছে মাথায়, মূর্ছা যাবে। সেন্স হারানোর আগে কেঁদে হালকা হসালি। ছেলে দুটো অধৈর্য হয়ে বলেই ফেললো, ভাই একটা সেলফি নিই, ফেসবুকে আপলোড করব। উঠতি বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে পাড়াটাও একটা বাহাদুরি তাদের কাছে। এতে তারা এক ধরনের শক্তি অনুভব করে। জয় ভুরু কুচকে গম্ভীর করে তাকায়। তাতে উপকার কি? ছেলে দুটো চুপসে গেল। না মানে, আচ্ছা সেলফি লাগবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দিবেন, আমরা অ্যাড হতো। জয় চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, ফেসবুকের মাইরে ড্যাশ। গালিটা প্রকাশ্যে দিল না। এরা এক প্রকার সামাজিক শক্তি। জয়ের খুব শক্ত ভক্ত, তা বোঝাই যাচ্ছে। জয় মাথা নাড়ল। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, ওসব বালছাল পোষায় না আমার। ফেসবুকের কী কাম? কী করে ওই ধনবাল দিয়ে? ছেলে দুটো যার যাবনায়
যাই অবাক হলো। আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই? হ্যাঁ নাই। পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছুই রাখতাম না, কিন্তু ফাংশন আর বহুত কিছু পড়ে আছে যেসব আমার বালের কামেও লাগে না। যাক ভাগ, একে তো ঘুম নেই, তার উপর কিসের যে এক বোঝা মাথায় চেপে আছে, অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে। অস্থির লাগছে সব কিছু। লোকালয় থেকে দূরে যে কোনো একটা নির্জন জঙ্গলে অন্ধকারে খানিকক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলতে আসতে পারলে ভালো লাগতো। বিষাদে ঘিরে আছে বাড়ি। গোসল করিয়ে এনে আমজা সাহেবের লাশ রাখা হলো। আজ মর্জিয়ে চোখ দুটো ভেজা দেখা যাচ্ছে। মেয়েটা উদ্ভ্রান্তের মতো বসে সেই শ্বশুরের জন্য অসুস্থ শরীরে চোখের পানি ফেলছে, যাকে সে চিরদিন বিরূপ চোখে দেখে এসেছে। শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না মানুষটার উপর। রাবেয়াকে সামলানো যাচ্ছে না, বারবার দাঁত আটকে যাচ্ছে ওনার। হামজা বসে রইল সোফার উপর। তার ছেলেরা মৃতদেহ দাফন কাফনের সমস্ত ব্যবস্থাপনা করে ফেলছে। অন্তু আন্তিক মূর্তির মতো বসেছিল দুই ভাই বোন। অন্তু দেখল সেই জায়গাটা যেখানে সেদিন তাকে দাঁড় করিয়ে নষ্টা প্রমাণিত হলো, সেখানে আব্বুর পাশের খাটিয়াটা রাখা হয়েছে। মেঝের উপর বসে হেলানে দিয়ে তাকিয়ে থাকলো খাটিয়ার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। লোকজন যা ভাবছে তেমন কিছু না। কি বাজে কথা! তার আব্বু নাকি আর নেই? এও কখনো হয়? লাশ নিয়ে যাওয়ার প্রস্তুত যখন হচ্ছিল, জয় এলো অন্তুর কাছে। হাঁটু গেড়ে সামনে বসে আস্তে করে বলল, আরমিন চলো, এখন তোমার বাপরে নিয়ে যাবে ওরা, চলো। অন্তু নিস্তেজ পেয়ে উঠে দাঁড়ালো আস্তে করে। জয়া তাকে ছোঁয়ার সাহসটা করলো না এই অবস্থায়। অন্তু হেঁটে গিয়ে বসলো খাটিয়ার পাশে মাটিতে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আব্বুর মুখের দিকে। চেহারাটা উজ্জ্বল লাগছে, চোখে চশমা, মেহেরাঙ্গা দাড়ি ভেজা, ভুরভুর করে আতর, গোলাপের জল, কর্পূরের গন্ধ ঢুকছে নাকি। অন্তু ডাকলো, আব্বু, আব্বু, ও আব্বু, আব্বু, আব্বু গো। আমজা সাহেব সাড়া দিলেন না। নিষ্ঠুরভাবে চুপটি মেরে ওভাবে শুয়ে রইলেন। একটু বুঝতে চেষ্টা করলেন না অন্তুর ভেতরে কী হচ্ছে। আব্বু, তুমি কি ভয়ানক স্বার্থপর! সকালে প্রতিদিন ডেকে ডেকে তো ঠিকই আমার ঘুমটা ভাঙিয়ে দিতে। আজ এই যে ডাকছি তুমি উঠছো না, কি আরামে ঘুমাচ্ছ? এটা ঠিক না আব্বু। জয়ের ভিতরে কী হচ্ছে আশ্চর্য এক ধরনের ব্যাপার। সে অন্তুর পেছনে দাঁড়িয়েছিল। তার ভিতরে কী এক অদ্ভুত অনুভূতি চলছে। হনহন করে বেরিয়ে গেল গেট দিয়ে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটু একটা চুরুট ধরলো। ছোট বাচ্চার মতো করে চোয়ালটা খাটিয়ার উপর ঠিকই উদাস বাচ্চার মতো চেয়ে থাকে অন্তু আব্বুর দিকে। আব্বুর ঠোঁট দুটো হাসছে কেন? লোকে দেখলে আরেকবার মেলাতে পারবে। অন্তু সুশ্রীন একটা আমজা সাহেবের কাছে পাওয়া। অন্তুর চোখের কোণা পেয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে খাটিয়ার উপর পড়া। কিন্তু অন্তু স্থির চোখে চেয়ে আছে আব্বুর মুখের দিকে। শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পারবে না ওই আভিজাত মুখখানা। আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না। আর কখনো ধমকে বলবে না, রাতে খেয়ে তারপর ঘুমাবি। অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটিয়ার উপর থেকে মাটিতে। পড়ল ওভাবে। তার জন্য অপেক্ষা করার নেই। লোকজন অন্তুর চেতনাহীনের মাঝে অন্তুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতরে সরিয়ে নিল। খাটিয়ার এক পাশে হামজা ধরে, অপর পাশে দুটো অন্তুর চাচাতো ভাইয়েরা। আর একটা অন্তিকের জন্য খালি। আন্তিক বাথরুমে ঢুকছে, বের হওয়ার নাম নেই। মুখ বিধ্বস্ত, চোখ ফোলা। টুপি পরতে পরতে বেরিয়ে এসে অন্তিক বাথরুম থেকে। খাটিয়ার এক পাশে হামজা ধরছে, তাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না ছেলেটা। আমজা সাহেব ছাগল জবাই এই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর যায় আসে না। লোকে বলে আজ মরলে কাল দুদিন। আমজা সাহেবকে ছাড়া মাঝে দুদিন কেটে গেছে। অন্তুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর জন্য স্যালাইন দেওয়া হয়েছে। সে দুটো দিন প্রায় অবিরাম অবচেতন। এর মাঝে খাওয়া দাওয়া নেই। পাগলামি থামানোর জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে ওষুধ এবং পানির উপর দুটো দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে, চোখের পাতা ফোলা, ঠোঁটের চামড়া শুকনো, ত্বক ফ্যাকাশে। অন্তুকে দেখে লাগছিল বহুদিন কোনো কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠছে। অন্তু দুদিন পর উঠল সন্ধ্যার পর, প্যারালাইজড রোগীর মতো উদ্দীপনাহীন শরীর। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। কিছু মনে পড়ছে না। সব মনে পড়ছে, কিন্তু সেসব কেমন যেন জটলা বাঁধা। কুণ্ডলীর মতো মস্তিষ্ক জট পাকাচ্ছে। স্পষ্ট হতে সময় লাগলো।
আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে অন্তু বমি করে ফেলল। বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে এক রত্তি জোর নেই উঠে বসার। বমি করার পর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে। ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠছিল অন্তুর নির্জীব অবস্থা দেখে। অন্তিক দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনলো। পালস রেট নেই বলে চলে, কোনো রকম বিট করছে। অন্তু চোখের মনি ঘুরিয়ে দেখলো ডাক্তার, আর নজর ফেরালো। চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন। কেমন লাগছে তোমার? কোনো রকম ভ্রম দেখছো চোখে? কিছু খেয়েছো? দেখো তুমি শিক্ষিত মেয়ে, পৃথিবীর চিরন্তন সত্যগুলো মাঝে মাঝে সবচেয়ে উপকারে রয়েছে, যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, যা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। কিন্তু ডাক্তার সাহেব থামলেন। অন্তুর প্রতিক্রিয়াহীন, কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখে মুখে। বেশ কিছুক্ষণ ওভাবে নিশ্চুপ থেকে হঠাৎ বলল, ডাক্তার কাকা। হ্যাঁ মা, দুটো ঘুমের ইঞ্জেকশন দেবেন আমায়? ডাক্তার অন্তুর মুখের দিক সেই কাতর দেখে আটকে উঠল। অপার্থিব আকুতি, যেন কোনো মৃত্যুর ডাক। না রে মা, আর না। যে পরিমাণ ঘুমের ইঞ্জেকশন আজ 2 দিন দিছি, তোমার শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট। এখন তুমি উঠবে, কিছু খাবে, এরপর আমি কিছু ওষুধ দিব, সেগুলো খাবে। সুস্থ হওয়া লাগবে তোমার, বুঝেছো? অন্তু আচমকা কী করলো, হুড়মুড়িয়ে উঠে ডাক্তারের পা জড়িয়ে ধরল। ডাক্তার কাকা, দিন না দুটো ঘুমের ওষুধ। শুনুন কাকা, আমি চুপচাপ শুয়ে আছি জন্য আপনারা বুঝতে পারছেন না। ওই যে ওই বিছানায় ওখানে বসে আব্বুর বসার কথা ছিল। আমি অসুস্থ, আব্বু এসে ওইখানে বসে থাকার কথা। বসছেন না, দেখছেন? ডাক্তার কাকা, দিন না দুটো ঘুমের ওষুধ। কাকা, কাকা, আমার উপর একটু দয়া করুন। অন্তুকে ছাড়ানো যাচ্ছিল না। ডাক্তার সাহেব দীর্ঘশ্বাস ফেলে অন্তুর ফুপুকে বললেন, ওকে সামলান, ট্রমা নিতে পারছে না। ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে না, বুঝতে পারছি না। আমজাদ ভাই যে করলেন মেয়েটার সাথে। ডাক্তার বুঝলেন, অন্তু বেশিক্ষণ এই অবস্থায় চেতনা করে রাখা যাবে না। মানসিক পুরোপুরি ডিস্ট্রয়েটার মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো এদিক সেদিক তাকায়, আর শুয়ে পড়ে। শুয়ে ঠিক গলা কাটা মুরগির মতো ছটপট করে, আবার উঠে বসে বুকের মাঝে আঙ্গুল চেপে ধরে মালিশ করে বারবার, হ্যাঁ, শ্বাস নিতে আবার মাথার চুল টেনে ধরে। এদিক ওদিক তাকায়, কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে রাখছে, পড়ছে না। দাঁত চেপে বুক চেপে ধরে, আবার নিঃশব্দে ডুকরে কেঁদে উঠে, মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। মাথা তুলে বলে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন, আমায় ঘুম পাড়ানোর ওষুধ দিন, আমার দুটো ঘুমের ওষুধ দিন, আপনার কাছে অনুরোধ করছি কাকা, হাত জোর করে। অন্তু। ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কী করলেন বুঝতে পারছি না। এই পাগলিটাকে রেখে খোদাটাকে টান দিয়ে নিল। ধৈর্য ধরো আম্মা। অন্তু অনেকক্ষণ ওরকম চর্মা ছিল। পশুর মতো তোড়পে এক ক্লান্ত হয়ে যায়। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেওয়ালে হেলান দেয়। সামনে দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। আজ 29শে নভেম্বর। তার বিয়ে হয়েছে 26শে নভেম্বর 2014। অন্তু অপার্থিব দৃষ্টি মেলে তাকিয়ে রইল দিনপঞ্জিকার দিকে। ডাক্তার সাহেব বিস্মিত চোখে দেখলেন অন্তুকে। তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তু নিজের একাধিক সত্তার উপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজেই ভয়াবহতা বুঝতে পারছে না, আবার ভয়াবহতার উপর কাবু রয়েছে। অর্থাৎ তার নিজের নিয়ন্ত্রিত একাধিক মানসিকতা তার ভিতরে জেদ পেয়েছে। অন্তু চট করে নিজেকে শান্ত করে তুলছে। এমন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে। চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটুসহ পুরো শরীর দুলছে রকিং চেয়ারে। তার ঘুম পাচ্ছে, ঘোর লেগে আছে, ক্ষুধা লাগেনি, তবে অল্প পিপাসা লেগেছে। ডাক্তার চলে গেলেন, ঘর ফাঁকা। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। অন্তু এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো স্বার্থপর আব্বু? আমজাদ সাহেব মৃদু হাসলেন। আমি ভালো আছি, তোকেও ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব। অন্তু ফুবুকে ডেকে বলল, আমার জন্য খাবার নিয়ে আসুন, আর পানি আনবেন বেশি করে, গলা শুকিয়ে আসছে। আব্বুর উদ্দেশ্যে হাসলো। এবার খুশি? আমজাদ সাহেব জবাব দেন না, চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে।
অন্তু গপ গপ খেলো অনেকটা খাবার, বমি হবে বোঝা যাচ্ছে, তবুও খেলো। খেতে খেতে জিজ্ঞাসা করলো আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? আমজা সাহেব মাথা না, তুই কুটিল হয়ে গেছিস, আর এই কুটিলতা তোকে অনেক কিছু দেবে, বুঝলিও তো। গন্তব্যে পৌঁছাতে অত অস্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগুড় পাগল আর জটিল হতে হবে। প্রথম কথাটা আব্বুর মতো লাগলো। আব্বু এরকম কথা বলতেন না। অন্তু বললে এমন কথা, তবে শেষের কথাটা আব্বুর হতে পারে। অন্তু খাবার এই লোকমা মুখে তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশে, পাশের দেওয়াল ঘেঁষে। অন্তু টের পায় তার আর যন্ত্রণা হচ্ছে না বুকে, একটু কষ্ট লাগছে না, একদম স্বাভাবিক, সুখী লাগছে নিজেকে। হ্যাঁ, অবশ্যই একটু স্বাভাবিক লাগছে সবটা, চারপাশ মোটেও স্বাভাবিক নয়। অদ্ভুতের কেবিন নাম্বার 4 জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি। আসমাও জিজ্ঞাসা করেনি, কেবল মনে মনে তৈরি আজমার বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক কেবিনে ঢুকলো, ডান হাতে তার আর্মশিল বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছেন এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজে মুখে কথা বলে সব সময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝার তার স্বামীর এই হেল করছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতে এতদিন, এবার কি বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চা না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আছে আপনার এই অবস্থায়। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে, কিন্তু আপনার পাটোয়ারি বাড়িকে ফোকলা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ি 3 বেটার কবর খুঁড়বে বলে। আব্বা আসতে বলছিল, পরে টরে এসে দেখে যাবে। আপনার কোনো খরচাপাতির দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দিই, আর আমার হিসেবে আমি পুলিশ দিয়ে দিব, নিজে মেটাবো। তবে একটু সময় লাগবে। চোখের ইশারা জানতে চাই লতিফ, দেরি কেন? কিছু হিসাব বাকি আছে, এখন দুজনকে ওড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়ায় আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলছে। কি যে চাচ্ছে বা কারণ বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই তার উপর। আর হারামজাদা দুইটা আরও খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন আমার রক্তের বদলা আমি তুলব না, ওদের হাত থেকে আজরাইল আমায় মারতে পারবে না। মাঝার আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হয় মাঝার লোকটা খুব বদমেজাজি আর বোকা, কিন্তু এতক্ষণ কথায় সে যা বুঝেছে তা বিশ্বাস হচ্ছিল না। সংসার কাটাতে স্বামীকে জিজ্ঞাসা করলো, তোমাকে আসলে মারছে কে? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরে নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায়। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিংয়ের গা বেয়ে। হামজা এসে দাঁড়ালো পাশে, কাচের বাটি ভর্তি করে কাঠবাদাম, পেস্তা, কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু বাদাম খেলে গা চুলকে, অ্যালার্জি আছে তার, তবুও খাওয়া বাদ যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পুরল। হামজা এসে দাঁড়ানোর পরে কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজার নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অন্যের মতো, তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হবে, ঝলসে যাবে। ওয়াও ওয়াও, কবি কবি মেজাজ, কবির নেই তো লাজ লাজ। আমার কবিতাটা রে কেমন হইল কও? হামজা হাসলো। কথার লাইনটা কাটছিস তাই নাকি? তাহলে তো বড় দুই দিন চলে আসবে, বড় দুর্দিন চলে আসছে আমার। আজকাল মা মানুষের চোখে জলে ডুবে ডুবে মরে যাচ্ছি। মেজাজ খারাপ করা কথা বলে না, বাড়ি যাও। তাকাও তো আমার দিকে। জয় তাকালো, হেসে ফেললো হো হো করে। জয়ের হট্ট হাসির আওয়াজটা খুব অদ্ভুত রে শোনালো। হেসে বলল, কি বোঝাতে চাচ্ছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয়, আর নারীর কুচক্রি, নারীর কুচক্রি অল্পের চেয়েও বেশি ক্ষয়সাধক। জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। জয় ক্ষয়কে করা যায় না, জেনে ভাল লাগে। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি, তাই অধপতনটা তোর। মাছি দাঁড়ানোর মতো হাত নাড়ায় জয়। হামজা ভাই জিন্দাবাদ। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হস, তো সেই মাটি দিয়ে জমিন অর্থ তোর বাপ, কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়। আওয়াজহীন হাসে। তোমার লেখা বই? তা হোক বা না হোক, শয়তানি কালামের বই আমি, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পুরনো কথা, আমি স্বার্থপর, এই কথা পূর্ব থেকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য।
জয় কাজু বাদাম চেপাচ্ছে, খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মাঝে অভিযোগ হয় তোর আমার উপর, তাই না? অভিযোগ? ওসব সস্তা লোকদের হয়। আমি হাইফাই ভিআইপি মানুষ, ওসব ছোটোলোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো? কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপ অনুভূতি আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক, বর্ণনা করা যায় না তোমার আমার প্যাচ। না আমি তোমায় ভালোবাসি, না তুমি আমায়। তবুও দূরত্ব সয় না। জটিল কেস, ঠিক বলিনি? হাত উপরে তুলে আনমোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের। জয়ের জ্যাকেটের চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলে, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দেই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভুরু কুঁচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলে। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে পড়ে, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয়। সংখ্যা আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যা পরে বসালে দেখবি সমান্তরালে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনে জানি না, তুই যা ধরে নিবি। জয় কিছু গাল থেকে উবড়ে দেওয়ার মতো হেসে ওঠে। এসব কাব্যিক কথা রাখো। ভালোবাসা আবেগী অনুভূতি, আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়েলোক চাহিদা সামগ্রী আমার কাছে নাথিংস এলস। জয়ের কথা কানে গেল না যেন। আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসেই সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই। তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানে রয়ে গেছে। তুই ফিরে এসেছিস, তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শিখেনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয়, তা আমি সহ্য করতে পারি না। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেওয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙার হলে, আঘাত করা হলে তা করবো শুধু আমি। তোর উপর আঘাতের অধিকার শুধু আমার। বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, চলবে। কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়া জ্বালিয়ে দিব কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুরো গলা ঝারিয়ে ধরল হামজার। তুমি তো দেখতেছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয়নি, খালি শান্তির অভাব। একটা গান গাই? ওরে শান্তি নাই কেন রে দুনিয়ায়? সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না, যা তুমি দিবি না, সে আশা করবো কেন? আরে বাপ, কিছু হয় নাই আমার। মেয়ে মানুষের মামলায় বোঝই তো, আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হলে সবকে। ও, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমার বাল বিয়াত্তা ব্যাচেলার পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যে হাসি সবার ঠোঁটে মানায় না, বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসি মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে চলে যাবে। আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্ক সবসময় খাঁটি অনুভূতির প্রয়োজন হয় না, সম্পর্কের সততা দরকার হয়, একমাত্র সততা। আর হামজার সম্পর্কে বিশেষত এটাই। দুজনের কাছে দুজনে কোনো কপটতা নেই, যা মনে তাই মুখে। বানোয়াট কিছু দেখানোর চেষ্টা করে না। এখানে দুজনে অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুবই হিংসুটে একটা ব্যাপার। জয়ের কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকারী শুধু তার, সুখের অধিকারী যে কারোই হতে পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের উপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেওয়ার পর। মানুষের ভেতরে আবার বিবেক নামক এক চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় দিয়ে এলেই ওই শালা কুরকুরে হয়ে ওঠে। এমন সেখান থেকে এক ক্রম বর্ধনশীল ছিদ্র তৈরি করে, ধ্বংস ছিদ্র। এই জন্য বুদ্ধিমান পাপীরা থামে না, একাধারে অবিরত পাপ করে যায়। বিবেকরা কুরকুরে করে ওঠার সময় দেয় না। জয় হাসলো। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো? বিবেকানন্দ নাচছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ছিল। ব্যাস, বহুদিন পর তোর নামে জাস্ট এক প্যাক মারবো। তোর ভাবিকে কিছু বললে তোর দোষ। ভাবির ব্যবস্থা কি? সে কি ঠিকই ঠিকই হয়েছে? জয় বসে চেয়ারে,
হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে। কিন্তু কোনো আঘাত পেলে সেই মায়া বিষ হিসাবে প্রকট হয়। এই জন্য ওই জাতের থেকে সাবধানের মান নেই। গলা জ্বলছে আজ। রেকর্ড অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট হতো। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হবার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে। তোমার কি চড়ে গেছে? আমার চড়েনি। তবে একবার এমন পেট বানানোর বাটপারি হাসি হাসলে কান সারার নিচে এমন এক মারবো তোর চড়ে যাবে। হাসি যখন আসছে না, মাথা ভার লাগছে, মন মতো গিলে ঘুমা। নাটক করছিস কেন? জয় আঙ্গুলের ঠোঁটে আঙ্গুল চাপলো। ওকে, চুপ করলাম। হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি সরি। কাল রাতে মাঝার গেছিল লতিফের কাছে। আগামীকাল তোকে একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিন। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেবো। ঢাকা যাবি? জয় নিঃশব্দে হাসলো। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টে চুপচাপ আছে। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসে। আমি তো শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা, আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে কোনোদিন দণ্ড ওঠেনি, কারণ আমি শিক্ষক নেই, তোর কারিগরি। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়। আমি তোকে ভালো টালোবাসি না। ভালোবাসা লাগবে না, ওসব আমায় পোষায় না। চলো গান ধরি। জয় উদার চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। ইটগাম ইট গামলায় ইট বানাইয়া, চৌদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন পুইরা জ্বালাই দিল রে। ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারে। এখন আমি কি করি উপায়? 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাত ও দান সদকা দেওয়া। ততদিনে অন্তুর চাচা ফুপুরা ছিলেন দিনাজপুরে। শনিবার সকালে ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্য। আন্তিকটা কেমন মৃতপ্রায় হয়েছে। সে 7 দিনে 2-3 বেলা খেয়েছে, সেটা উল্লেখযোগ্য হারে সামান্য। মর্জিয়ার ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেওয়ার। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচে লুকানো যায় না। একটা কালো ওড়না শরীর ও মাথায় জড়িয়ে স্বল্প একটু জায়গা নিয়ে সোফায় বসলো। চাচা বলেন, আজ কয়দিন তো মেলা পাওনাদার যাওয়া আসা দেখলাম। বিষয়টা খারাপ লাগতেছে আমার, বুঝেছো? ভাই তো আর নেই। তুমি আর অন্তিক এক সময় আসো, 20 গ্রামের সময় করে জমি জায়গা বিক্রি করার দরকার নেই। ও আমার খামার যেমন চলতেছে চলুক, পাওনাদারের টাকা মিটমাট করে দেবনি আমি। ভাইয়ের দেনা শোধ না করে যাব না। অন্তু সামান্য হাসলো। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে। তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলেছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা। আমার ধারণা আপনি সেটা করতে চাইছেন। সেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমাকে। কথা বেশি শিখাইছিস পাকনা মাইয়া। এক থাপড়ায় দাঁত ফেলানো বেহালাস মেঘ। কাকার সামনে কেমনে কথা কইতে হয় তোর বাপে, ওইটা আগে শুনি। অন্তু আর কথা কইল না। হাতের তালুর দিকে নির্লিপ্ত তাকে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততা ধৈর্যহীন হলে আফজাল সাহেব বললেন, কথা কি কস? ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড় ভালো পেরেশানি গেছে আব্বুর। পাওনাদার এতদিন যখন ঠেকাতে পেরেছে, আর কটা দিন সবুর করে নিব। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করে বরং টাকা পাওনা মেটাবো। আবার আসবেন কাকা। বাইরে গাড়ি এসেছে বোধ হয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরের কথা সাহস ভালোই তোর। ওই চেংড়ি আমি না দিলে কেমনে হাসিল করবো জমি? কিচ্ছু তো আর নাই, তবুও দেমাক কমে না। ভালো বুঝা পাওয়া টাহা দিতে চাইলাম, আবার দেমাক দেখাও। আমি দেখমু কেমনে আমার থেকে জমি আদায় করো আর পাওনা মিটা। হ্যাঁ দেখবো আমি। অন্তু মুচকে হাসলো। আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা। বয়স হয়েছে, এই বয়সে উত্তেজনা হওয়া উচিত না। সেসব আমার জিম্মা। ইন্না লিল্লাহে ইনশাল্লাহ সামনে নিব। আপনার গাড়ি এসে গেছে, আবার আসবেন। আল্লাহ হাফেজ। অন্তু বসে থাকে ওভাবে। বাড়ি ফাঁকা। রাবেয়া কাঁদতে শুরু করে। অন্তুর মাথা ব্যথাটা টিমিয়ে উঠল। অন্তু ধমকে উঠল, কান্না থামাও। জোয়ার নেমেছে চোখে। কান্নার জন্য বিশেষ পরিস্থিতি দরকার। লোকে আর স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে। খেয়াল রাখবে কান্নার সুর যেন আমার কান অবধি পৌঁছায় না। অসহায়ত্ব চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটা
উপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির। মাঝে এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞাসা করে, শরীর ভালো আপনার? অন্তু মর্জিয়া ক্ষমাপাত্রের সুরে ডাকটা অন্তুর কানে পৌঁছাতে ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে হাত উঁচিয়ে ধরে মর্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মর্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক শেষে মাপ করে বুকে জড়াই নেবে, তারপর খালি ভালোবাসা আর প্রেম। আমি ছাড়িও না ধরিও না। শোনো অন্তু, একটা কথা বলবো ভাবি। অন্তু শূন্য দৃষ্টিতে মেলে উদাস্বরে বলে, যাকে জীবিত অবস্থায় দেখেননি, মৃত্যুর পর তাকে দেখতে হাই হাই করতে করতে ছুটে যাওয়া বিষয়টা মানুষের ভেতরে থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকটা। মৃতদেহের একটা ঘরের আশবাসার চেয়েও মূল্যহীন জড়ো, তা দেখার ফজিলত কি? আব্বু আজও যদি এই সোফায় এসে বসতো, আপনি এখানে এসে দাঁড়াতেন না আব্বুর সামনে। মর্জিয়ে কেঁদে ফেলল। অন্তুর কপাল চড়ে বড় অনীহার সাথে বলল, আপনি কেন কি করছেন তার বিচার চাপার রুচি নিয়ে আমার আপাত্ত, কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না। কিন্তু আপনি তার একমাত্র ছেলের স্ত্রী হিসেবে তাকে একবার আব্বা বলে ডাকেননি, তার নাতিকে গর্ভে ধরেছেন, সামনে গিয়ে সেই খবরটা দেননি। কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে লিখেছেন। অন্তু আলগোছে উঠে যেতে যেতে বলল, পরবর্তীতে অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয়, অন্তত আমার সামনে। পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েচেড়ে দেখে বলছেন, লেখা তো ডাক্তারের মতোই হয়েছে, অথচ হবি উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটপটে উঠে বারান্দায় গিয়ে বসলো। আব্বু এসে পাশে দাঁড়ায়, অন্ধকারে দাঁড়ালো। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে যাবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজলো, নেই। আন্তিক সরিয়ে নিয়েছে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। আন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবতা কাটার পর অন্তু বলে, তোর বউ বাচ্চারে পরিবারে আমারে সামিল নেই, আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর, টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। আন্তিক হাসে, খুব গৃহিণী হয়ে গেছিস, কখনো জিজ্ঞাসা করিস না আমাকে কিছু আমার ব্যাপার? রুচি নেই রে। ভালোই। আচ্ছা, আমার ব্যবস্থা হলো, আর তোর? তোর কি? আমার কি? আমার বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো, এ আর কি। আন্তিক নিশ্চুপ রইল। অন্তু হঠাৎ জিজ্ঞাসা করলো, পলাশ অগস্ত্যকরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মর্জিয়া তোকে স্টিল মেটালির গহনা দিয়েছিল কত টাকা? 2 লাখ টাকার মতো। তাছাড়া কিছু আছে বলছিস না? তুই শুনতে চাইছিস না? হ্যাঁ। চাওয়া অপ্রয়োজনীয়, আর হারানোর কিছু নেই। হারানোর থলি ভরপুর। এখন কারণ জানানোর সময় অপচয় হবে শব্দ দূষণ। শব্দ দূষণ? হ্যাঁ, তুই বলবি, সেই আওয়াজ আমার কানে যাবে, যা সময় মতো আসেনি তো, যখন তোর বলার ছিল। বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছু হয়ে গেছে। এখন এমন কিছু ঘটেনি যে বলার উপযুক্ত সময় সে বাদ কিছুই হয়নি। ভুল বুঝতেছিস। আচ্ছা বুঝতে দে। তো তোকে পলাশ অজগার 2 লাখ টাকার গহনার বদলে 5 লক্ষ টাকা দিল? অন্তু তাচ্ছিল্যে হাসি হাসে। শিক্ষার মানুষের মূর্খতার দূর করতে পারে হয়তো, তবে বোকাদের তো কোনো চিকিৎসা নেই। মহাজনের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্য যতটুকু, তার মূল্য মানুষের হাতে দেয় যতটুকু, বাদ দিয়ে মূল্য টাকা এবং সুদসহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো ধার পরিশোধ না করলে জিনিসের মূল্য মূল টাকা ও সুদের যোগফলের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিসটাকে 5 লক্ষ টাকা ধার দিয়ে দিল, তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি? সাহস বটে, দুঃসাহস বলা চলে। আন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলল, জিদ আর পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে, ভালোবাসার আফসোস অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে থাকতো। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি। অবরুদ্ধ নিষেধ, পর্ব 21।